আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়ায় আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। গিয়েছিলাম মেয়েদের জন্য কিছু কাজ করতে বাসার বাইরে। সেগুলো শেষ করে আসার পথে কিছু ফলমূল নিয়ে এলাম। এছাড়াও প্রয়োজনীয় আরও কিছু জিনিসও এনেছি। অনেক দিন পর লটকন দেখে মনটা ভালো হয়ে গেছে। চিন্তা করলাম হাফ কিলো লটকন নিয়ে যাই, মা মেয়ে মিলে একসাথে বসে খাবো। আর তাছাড়াও এই ফলটা আমরা দীর্ঘদিন পাইনি। ভুটানে লটকন পাওয়া যেত না। স্পষ্ট মনে আছে গত বছর ইন্ডিয়া থেকে অর্ডার করে আমি অল্প কিছু লটকন নিয়েছিলাম। তো যাই হোক, লটকনগুলো গুছিয়ে নিলাম। আর প্রথমেই যে একটা পেঁপে দেখেছেন, এই যে এই পেঁপেটা, এটা কিন্তু আমার মায়ের গাছের থেকে সেই যে পেরেছিলাম একটা পেঁপে, সেই পেঁপেটা কি সুন্দর পেকেছে দেখেছেন। খেতেও দারুণ ছিল। আমরা 3 মা বেটি এই পেঁপেটা খেয়েছি। আর কি কি কিনলাম সেগুলো ধীরে ধীরে দেখাচ্ছি। একটু বাটার কেনা খুব জরুরি ছিল। ব্রেড বাটার থাকলে মোটামুটি সকাল টাইমটা নিশ্চিন্ত থাকি। আগের দিন তো জানালামই বেলুন পিঁড়ি কেনা হয়নি। আমার বেলুন পিঁড়ি উড়ে উড়ে আসছে ভুটান থেকে, খুব শীঘ্রই আসবে। একটু শুটকি মাছ নিয়েছি। বিশেষ করে লিচুর হাতে চ্যাপা শুটকি ভর্তার রেসিপি দেখে আমার মুখে পানি চলে এসেছে। তো চ্যাপা শুটকি ভর্তাটা আমি নিজে করে খেতে পারি না, আমার বাটাবাটি করার মতন তেমন কিছু নেই। কিন্তু আমি তো লোট্টা শুটকিটা ভুনা করে খেতে পারবো, তাই একটু শুটকি নিয়ে এলাম। এছাড়াও রেগুলার যে জিনিসগুলো দরকার, টয়লেট টিস্যু, এমনিতেই টিস্যু বক্স বা টিস্যু, এগুলো তো আছেই। এই যে পরোটাগুলো দেখছেন, এগুলো একটাও আমার জন্য না। এই পরোটাগুলো খুব শিগগিরই ভুটান চলে যাবে। ভদ্রলোকের জন্য অল্প কিছু জিনিস পাঠাবো। অল্প একটু চিকেনের ব্রেস্ট পিস নিয়ে আসলাম। আমি কিছু চিকেন ফ্রাই করব। আসলে এইগুলোকে দিয়ে চিকেন ফিঙ্গার টাইপের কিছু একটা করব। বাচ্চার নাস্তা দেওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। ঠিক নাস্তা না, স্কুলের টিফিন। আর এই ললিপপটাও এনেছি ওর টিফিনে দেওয়ার জন্যই। যেহেতু স্কুল শুরু হয়ে গেছে, টিফিনের আইটেমগুলো রেডি করা থাকলে খানিকটা নিশ্চিন্ত থাকা যায়। এছাড়াও এখানে একটু নুডলস আনলাম, যে নুডলসগুলো আমার মেয়েরা খুব পছন্দ করে। তবে একটা বিষয় কি জানেন, এই নুডলসগুলো এখানে যে পরিমাণ টাকা নিচ্ছে, ভুটানে কিন্তু আমরা অনেক সস্তায় এই নুডলসগুলো কিনতাম। আজ বিভিন্ন রকমের নুডলস এনেছি। কোনোটা ওদের টিফিনে দিব, কোনোটা ওরা বাসায় খাবে, এরকম বিভিন্ন ভাগে ভাগে এনেছি। নুডলসটা থাকলে দেখা যায় ওদের কিছু খেতে ইচ্ছে করছে না, ঠিক আছে একটু নুডলস সিদ্ধ করে একটা ডিম দিয়ে খেয়ে নিল। আর এছাড়াও এই যে কিছু হাবিজাবি বিস্কিট, উল্টাপাল্টা জিনিস দেখছেন, সেগুলো হচ্ছে আমার ছোটো মেয়ের পছন্দ। তার যদি কোনো কারণে আমার সাথে বাইরে যেতে হয়, তার ডিমান্ডটা একটু অন্যরকম থাকে। চকলেট টাইপের কিছু কিনে দাও, একটা বিস্কিট কিনে দাও, এটা কিনে দাও, সেটা কিনে দাও। আর আমি এনেছি একটু তেহারির মশলা। ভাবলাম ঘরে যেহেতু গরুর মাংস আছে, অল্প করে তেহারি রান্না করে দেবো। আমার ছোটো বেটা তেহারি খেতে খুব পছন্দ করে। ছোটজন যেহেতু আমার সাথে ছিল, কাজেই হাবিজাবি 2-4টা জিনিস কিনেছে, সে থেমে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। আজকাল দেখছি টেস্টি ট্রিটের 2-একটা জিনিস খেতে তিনি বেশ পছন্দ করছেন। তার মধ্যে একটা সসেস পিৎজা বলে কিছু আছে, সেটা দেখছি বাইরে গেলেই বলে টেস্টি ট্রিট থেকে এই পিৎজাটা আমাকে খাওয়াবে। তো 2 বোনের জন্য 2টো কিনে এনেছি, বিকেলের নাস্তায় ওরা খাবে। কিন্তু বিশ্বাস করুন, এটা আমি এনেছি দুপুর নাগাদ, 1টার দিকে আমি বাসায় এসেছি। তারা তখনই এটা খেয়ে বসে আছে, যে কারণে বিকালে আবারও আমাকে নাস্তা বানাতে যেতে হয়েছে। বাইরে যেহেতু ভালোই বৃষ্টি হচ্ছে, তো পাকোড়া টাইপের কিছু একটা খেতে ইচ্ছে করছিল। ঘরে পুঁই শাক ছিল, ভাবলাম একটু পুঁই শাকের পাকোড়া করি, সেই সাথে একটু বেগুনি করি। বৃষ্টির দিন বিকেলবেলা 1 কাপ গরম চায়ের সাথে এ ধরনের পাকোড়া, বেগুনি এগুলো খেতে খারাপ লাগে না। তো পুঁই শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পুঁই শাকের পাকোড়া বানাতে গিয়ে গত বছরের কিছু স্মৃতি মনে পড়ল। আমার নিজের কিন্তু ভুটানে পুঁই শাকের একটা ক্যারেট ছিল, যেখান থেকে আমি প্রায়ই সুন্দর তাজা পুঁই শাক তুলে আস্ত আস্ত পাতা দিয়ে পাকোড়া বানাতাম। নিজের হাতের লাগানো গাছ থেকে পাতা তুলে নিজে একটা আইটেম তৈরি করা, তার মধ্যে না আলাদা একটা আনন্দ ছিল। ইনশাল্লাহ এখানেও করব। তবে আমার বারান্দাটা যেহেতু খুব বেশি ছোট, তো চেষ্টা করব অল্প কিছু জায়গার মধ্যে যতটুকু সম্ভব করবার।
আপনাদের সাথে গল্প করতে করতে পুঁই শাকগুলো মোটামুটি কাটাকুটি শেষ করে ধুয়ে পরিষ্কার করে চলে এলাম পাকোড়া বানানোর জন্য। অল্প একটু পেঁয়াজ কুচি দিলাম, কাঁচামরিচ কুচি দিয়েছি। আসলে এখানে রেসিপি শেয়ার করবার মতন কিছুই দেই নেই তেমন, সবই সিম্পল। একটু লাল মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, বাস এইগুলোই, সাথে একটা ডিম দেব আর দিব বেসন। এগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে, ও লবণ দেখে মনে পড়লো লবণও দিয়েছি। এগুলো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে তারপর খানিকটা বড়ার মতন পাকোড়ার মতন করে ভেজে নিলেই পুঁই শাকের পাকোড়া হয়ে যাবে। আমি আসলে সেরকম ভালো বাবুর্চি না কিংবা সেরকম ভালো রাঁধুনি না, সেই জন্য আমি এরকম কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। অ্যাজ ইউজুয়াল আমার আপুরা আমার থেকে আরও অনেক বেশি ভালো জানেন। তো এই যে সব মাখাঝোঁকা চলছে, এ পর্যায়ে কমেন্ট সংক্রান্ত কিছু কথা বলি। আমার ফ্রিজ কভারটা নিয়ে জানতে চেয়েছিল তানু মানু ব্লগ থেকে তানু, যে ফ্রিজ কভারটা কেমন, এটা ইউজ করে আমার কেমন লাগছে। তো তানুর উদ্দেশ্যে বলছি, আপু কভারটা ভালো, তবে আমার ফ্রিজটা যেহেতু একটু বেশি বড় সেই জন্য এটা পুরোটা কভার হয়নি। যদি তোমার ফ্রিজটা একটু ছোট হয় আমার ধারণা তোমার এটা ভালোভাবেই উপরটা কভার করে দিবে। এবং এরকম একটা কভার ফ্রিজের উপরে থাকলে ধুলাবালিটা অনেক কম হবে, সুন্দর থাকবে। ফ্রিজের উপরটা যেমন এক গাদা ধুলো জমে যায় সেটা আর হবে না। তুমি যদি এটাকে ট্রাই করতে চাও করতে পারো। আবারও চলে আসছি এখন ভিডিও সংক্রান্ত কথায়, যে আমি এরকম একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি পাকোড়াগুলো। উচিত ছিল আসলে কড়াই টাইপের কিছুতে বসানোর। আমার কাছে এই মুহূর্তে ছোট কোনো কড়াই নেই কিংবা কিছু নেই। আমি বুঝলাম না, আমার সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমি ভুটানে রেখে এসেছি, সব বড় বড় হাঁড়ি পাতিল নিয়ে আমি ঢাকায় চলে এসেছি। তো এখন আবারও মনে হচ্ছে যে ছোট একটা কড়াই কেনা খুব বেশি জরুরি। এই ধরনের কোনো বড়া টড়া ভাজবার জন্য কড়াইয়ের কোনো অল্টারনেট হতে পারে না। তো কি আর করা, যা আছে যেটা আছে সেটা দিয়েই তো কাজ চালিয়ে নিচ্ছি আপাতত। কতই আর জিনিস কিনবো। যদি সম্ভব হয় সাহেব ভুটান থেকে একটু একটু করে জিনিসপত্র আমার কাছে পাঠাবে, সেও সেরকমই চিন্তা ভাবনা করেছে, দেখা যাক কি হয়। আসলে একটা সংসার গোছাতে কি পরিমাণ যে জিনিসের প্রয়োজন, কত কিছুর যে প্রয়োজন হয় তা বলে বোঝানোর মতো নয়। আর এখন তো আমার দুটো সংসার, একটা ভুটানে একটা ঢাকায়। কাইন্ডলি নতুন যারা আছেন তারা কনফিউজড হবেন না, আসলেও আমার দুটো সংসার। আমার হাজব্যান্ড ভুটানে আছে, সেখানে আমার একটা সংসার, আর আমি ঢাকায় 2 মেয়ে নিয়ে এখানে আছি, এখানেও আমার একটা সংসার। আচ্ছা, সংসারের কথা বাদ দিয়ে এখন পরিবারের কথায় আসি। খুব নতুন কিছু আপুদেরকে পাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে। ধীরে ধীরে পরিবারটা বড় হচ্ছে তাদের আগমনে। তার মধ্যে একজন আপু হচ্ছে কুকিং উইথ প্রকৃতি। আপু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন। লাস্ট যে ভিডিওটা গেল সেখানেও আপু একটা সুন্দর কমেন্ট করেছেন। আপু বলেছেন, তোমার ডাইনিং টেবিল সেটটা আমার খুব ভালো লাগলো বন্ধু। বড় মেয়ের জন্য পাবদা মাছ আর ছোটো মেয়ের জন্য লতি চিংড়ি বানালে। মশলাদানিটাও খুব ভালো লাগলো। যে এইসব জিনিসগুলো দেখালে প্রতিটি জিনিসই খুব ভালো। চকলেটগুলো দেখে ভীষণ লোভ লাগছিল। এই গরমে সত্যিই অ্যালোভেরা জেল খুব প্রয়োজনীয়। তোমার কথাগুলো খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই কিংবা আপু যিনিই হন না কেন, এখন পর্যন্ত সেভাবে আপনার পরিবারে আমি যাইনি, যাওয়া হয়ে উঠিনি। তবে কথা দিচ্ছি আজ অবশ্যই আপনার কাছে আমি পৌঁছে যাব, আমাকে আপনি পাবেন। আর খুব ভালো লেগেছে আপনার কমেন্ট পড়ে। স্বাগতম জানাচ্ছি আমার পরিবারে। এছাড়াও আরও কিছু নতুন আপুদেরকে আমি পাচ্ছি, যারা আসেন, আমাকে দেখছেন, সুন্দর করে কমেন্ট করছেন। আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। গল্প করতে করতে পাকোড়া শেষ করে আমি কিন্তু চলে এসেছি বেগুনি ভাজতে। দেখুন, একটা কড়াইয়ের অভাবে কেমন ফ্রাই প্যানে বেগুনি ভাজছি। জীবনে যা কখনো অন্যরা করে না সে কাজটাই সালমা করে বসে থাকে। এরকম উদ্ভট জিনিসপত্র আপনারা সালমার ভিডিওতেই দেখতে পাবেন। এবং এগুলো নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার কথা হলো কাজ চললেই হলো। গত পর্বে যে বেলুন পিঁড়ির কথা বলেছি সেটা শুনে অনেকে হেসেছেন, অনেকে পুরনো স্মৃতি মনে করেছেন, অনেকে মজা পেয়েছেন। আবার অনেকে তো জোর দাবি দিয়ে বলেছেন আগামী পর্বে বেলুন পিঁড়ি দেখতে চান। আসছে, উড়াল দিয়ে আসছে ভুটান থেকে তারা, ততদিন অপেক্ষা করেন। আর আমার এই বেলুন পিঁড়ির কথা শুনে যিনি খুব বেশি স্মৃতিকাতর হয়ে পড়েছেন তিনি আর কেউ নন, আমাদের প্রিয় বিথিস ব্লগ থেকে বিথি আপু। আপু লিখেছেন, আপু বেলুন পিঁড়ির কথা শুনে না আমার সংসার জীবনের কথা মনে পড়ে গেল। আপু 6 মাস 1 বছর ধরে সব জিনিসপত্র কিনেছিলাম। এমনকি দেখা যায় সব কিছু প্রায় মোটামুটি কেনা শেষ, কিন্তু রান্না করার সময় এটা নাই, ওইটা নাই, সেটা নাই, এরকম একটা ফিল হতো।
আমারও আপু ওরকমই একটা ফিল হয়। রান্না করতে গেলে মনে হয় আয় হায় আমার তো পাঁচফোড়ন নাই, জিরা গুঁড়া নাই, এগুলো তো করতে হবে। তারপরে মনে করে করে সব করি আবার। এটাই হচ্ছে সংসার, এটা নিয়েই আপাতত ব্যস্ত আছি। গল্প করতে করতে বিকেলের পাকোড়া এবং বেগুনি করা শেষ। বাইরের মুষলধারে বৃষ্টি হচ্ছে। চা বসিয়ে এসেছি, চা হতে হতে আমরা এগুলো খেতে থাকবো। দুই মেয়েকে বললাম চলে আসো, একসাথে আমরা তিনজন মেলে একটু খাই। বেগুনিগুলো একটু চিড়ে চাপটে টাইপের হয়েছে, বাট খেতে খারাপ হয়নি। আমার রান্নাবান্না দেখতে যাই হোক না কেন, খাওয়ার মতন হলেই আমরা খুশি হয়ে যাই। যেহেতু খুব বেশি কিছু পারি না, যাই পারি তাই আলহামদুলিল্লাহ। তো আমরা যখন এখানে পাকোড়া বেগুনি এগুলো খাচ্ছিলাম, সেই সময় দরজা একটা টিংটং শব্দ হলো এবং সেই শব্দের সাথে আমাদের কাছে একটা নতুন জিনিস আসলো। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তবে তার আগে আরও একটু বিদায়ের পর্বটা শুরু করে যাই। সেটা হলো আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগে গেলে আমার নতুন সদস্য হয়ে আমার কাছে থেকে যেতে পারেন। আর এই যে টিংটং শব্দে দরজাটা খুললাম, এটা এসেছে। এটার ইংলিশ নামটা মনে আছে, সম্ভবত ফিগ, কিন্তু বাংলা নামটা মনে নেই। খেতে কেমন সেটাও মনে নেই, অনেক আগে খেয়েছিলাম। তো মেয়েকে বললাম আচ্ছা একটু ট্রাই করেই দেখি, চলো কেমন। অতি বুদ্ধিমানের মতন হাত দিয়েই ভাঙা শুরু করেছি, যার ফলশ্রুতিতে আঙ্গুলে প্রচুর ব্যথা পেয়েছি। এখনও ভয়েস দিতে গিয়ে আঙ্গুলটা টনটন করছে গো, কী আর করার। আমার যে বুদ্ধি, আমি তো সেরকম কাজই করব। আপনাদের সবার কাছে এটার বাংলা নামটা জানতে চাচ্ছি। তো আজ এখান থেকেই তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন পর্বে। চলো আসুন সবাই একসাথে এই ফলটা উপভোগ করি। আপনারা সবাই নিজেদের অনেক খেয়াল রাখবেন, ঘরে বৃদ্ধ এবং শিশু কেউ থাকলে তাদেরও খেয়াল রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।